প্রথম ধাপে 87 উপজেলায় নির্বাচন 10 মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11 ফেব্রুয়ারি। নির্বাচনী কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ইসির। বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ হলেও দুপক্ষের বিরোধে এখনো সিদ্ধান্ত হয়নি কে করবেন পরিচালনা। নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি সাদপন্থীদের। এবং খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে, ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আগামী 10 মার্চ ভোট গ্রহণের দিন ধার্য রেখে প্রথম ধাপে 87টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11 ফেব্রুয়ারি, যাচাই বাছাই 12 ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন 19 ফেব্রুয়ারি। 18 জুন শেষ হবে 5 ধাপের এই উপজেলা নির্বাচন। এদিকে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 4 মার্চ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে রোববার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সিদ্ধান্ত, প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 10 মার্চ। এ ধাপে নির্বাচন সম্পন্ন হবে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর ও রাজশাহী এই 11টি জেলার 87টি উপজেলায়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 11 ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 12 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি আর ভোট গ্রহণের তারিখ 10 মার্চ। এদিকে 4 মার্চ ভোটের দিন ধার্য করে সংসদের নারী সংরক্ষিত আসনেরও তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন 11 ফেব্রুয়ারি, বাছাই 12 ফেব্রুয়ারি এবং প্রত্যাহার 16 ফেব্রুয়ারি। জাতীয় সংসদের 50টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করেছেন। ভোট গ্রহণ 4 মার্চ সোমবার। উপজেলার 5 ধাপের ভোটেই সব রাজনৈতিক দল অংশ নেবে বলে প্রত্যাশা করেন কমিশন সচিব। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মংলা উপজেলায় চলছে আলোচনা। ভোটারদের প্রত্যাশা, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ, বন্দরের উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। এজন্য সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। রূপসা উপজেলার উন্নয়ন করবে এবং সার্বিক দিক বিবেচনায় রেখে যারা কাজ করবে আমরা তাদেরকে ভোট দেবো ইনশাআল্লাহ। দেশের উন্নয়ন করার জন্য এবং মানুষের কল্যাণ করার জন্য সেগুলো আসতে পারে এবং সৎ এবং নিষ্ঠা চরিত্রবান লোকের প্রয়োজন। ভিতরে যেসব রাস্তা খারাপ আছে যাতে ভালো হয়, স্কুল মাদ্রাসা উন্নয়ন, এমন একটা লোক চাই আমরা। মাদক ব্যবসা বন্ধ করবে, শিক্ষিত সমাজ হবে, ছেলেরা যেন আর মাদক সেবন না করতে পারে এই ব্যবস্থা নেবে। এই ধরনের একটা চেয়ারম্যান আমরা এই দেশ চাই, এই জায়গায় চাই। যেখানে রোড নেই রোডগুলো করবে, কালভার্ট নাই, তারপরে বিভিন্ন বিদ্যুতের সমস্যা আছে, তারপরে আপনার বিভিন্ন যে আমাদের এখানে বিশেষ করে আমাদের এই উপজেলাটা কোনো গার্মেন্টস শিল্প কিছু নাই। যারা কৃষির দিকে খেয়াল রাখবে, যারা জমির কোনো বাড়ি ঘর না হয় বিলেন জমি, এইগুলি খেয়াল করবে, সেই সরকার সেই আমরা উপজেলা চেয়ারম্যানরে একটা সুন্দর উপজেলা চেয়ারম্যান চাই আমরা। এই মুহূর্তে বাগেরহাটের মংলা উপজেলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি তার কাছ থেকে জানবো উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনার খবর। ধন্যবাদ অপলা। আমি রয়েছি মংলা বন্দর এলাকায়। উপজেলা নির্বাচন নিয়ে কিন্তু এখানকার মানুষের ইতিমধ্যে ভাবনা শুরু হয়ে গেছে। পাশাপাশি যারা প্রার্থী হবেন উপজেলা নির্বাচনে তারাও কিন্তু তারা নিজেদের কর্মকাণ্ড নিয়েও তারা ব্যস্ত এবং কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থীও চূড়ান্ত করে ফেলেছে। তো আমরা এই সব বিষয় নিয়েই আসলে কথা বলার জন্য আমাদের মাঝে কয়েকজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই তাদের কাছে যাব এবং শুরুতেই আমরা আসবো মংলা প্রেস ক্লাবের সভাপতি দুলাল ভাইয়ের কাছে। আপনার কাছে জানতে চাই, এই যে আগামী যে উপজেলা নির্বাচন আসছে সেই উপজেলা নির্বাচনকে ঘিরে মংলা বন্দর এলাকায় আসলে কি অবস্থা? আসলে মংলা বন্দর এলাকা বিগত 10 বছর আগের বন্দর আর বর্তমান বন্দর খুব আকাশ পাতাল
তত্ত্বাবধান। এখানে যারা উপজেলা যারা চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন বা হবেন, এখানকার লোকজন আশা করছেন যে যেহেতু মোংলা বন্দর এটা বাণিজ্যিক বন্দর, আন্তর্জাতিক পর্যায়ে এখানে মানুষের আনায়ন চলে এবং এখানে যেহেতু একটা ফরেস্ট ম্যানগ্রোভ রয়েছে, এখানে যারা নির্বাচিত হবেন উপজেলা চেয়ারম্যান সৎ, যোগ্য এবং শিক্ষিত লোক হলে খুব ভালো হয়। কারণ এখানে আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু এই বন্দরের কার্যক্রম চলে এবং এখানে দেখেন প্রায় 50টির মতো ইন্ডাস্ট্রি রয়েছে। এই ইন্ডাস্ট্রিতে যেমন এলাকার স্থানীয় লোকজন কর্মসংস্থান যাতে পায়, এই জন্য উপজেলা চেয়ারম্যান যিনি হবে সৎ, যোগ্য যদি হয়, দেখা গেল এখানকার লোকজনের কর্মসংস্থান বৃদ্ধি হবে, কর্মসংস্থান পাবে, সেইভাবে তারা মনোনীত করতে চায়। আর পাশাপাশি মোংলা বন্দর তথা সুন্দরবন, এই সুন্দরবনে যেহেতু পর্যটকদের বিচরণ রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, এখানে এইরকম যে হোটেল বা বাণিজ্যিকভাবে যে মানুষজন এসে থাকার বা 5 স্টার মানের হোটেল বা 3 স্টার মানের হোটেল এখানে বিদ্যমান নেই। ফলে এই সুযোগ সুবিধা যে দিতে পারবে, যে উপজেলা চেয়ারম্যান হবে, যার মধ্যে আগ্রহ থাকবে বন্দরকে উন্নতি করা, এই উপজেলাকে শিক্ষিত, সুশিক্ষিত করা এবং মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা, তাদেরকেই এখানকার মানুষ ভোট দিতে চায়। ধন্যবাদ দুলাল ভাই, আবারও আপনার কাছে আসব। আমরা আসি, আমাদের মাঝে দুজন নারী আছেন, তার মধ্যে আপনার কাছে আসি। আমরা আপনার কাছে যেটি জানতে চাই যে উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচিত হবেন, তার কাছে নারী উন্নয়নে আসলে আপনাদের কি প্রত্যাশা রয়েছে এবং বিগত দিনে নারীদের জন্য জনপ্রতিনিধিরা আসলে কতটুকু অবদান রেখেছে বা ভূমিকা রেখেছে? ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই যে উপজেলায় যারা নির্বাচিত হয়ে আসবেন নারী নেত্রীদের ক্ষেত্রে অবশ্যই আমি চাইব শিক্ষিত, সৎ এবং যোগ্য নেত্রী আসুক, নৈতিকতা বোধ সম্পন্ন নেত্রী আসুক, যার কাছে সহজেই সকলে গিয়ে তাদের সমস্যাগুলো আমরা জানাতে পারবো, সহজেই তার কাছে গিয়ে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। এই ধরনের নেত্রীকে আমরা আশা করব। এবং পাশাপাশি আমরা যেটা চাইব যে আমরা নারীরা এখনো পর্যন্ত নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না, আমরা অনেক কিছু বুঝি না। আমরা চাইবো যে কি এমন একজন নির্বাচিত হয়ে আসুক যিনি আমাদের তৃণমূল নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, প্রশিক্ষণের ব্যবস্থা করে আমাদেরকে সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, বা আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি এই ধরনের প্রশিক্ষণগুলো দেবেন, আমরা আমাদের সন্তানদেরকে মাদক মুক্ত করতে পারি এই ধরনের প্রশিক্ষণ দেবেন, দিয়ে আমাদেরকে মোট কথা একটা সচেতন নারী সমাজ গঠনে যিনি সহযোগিতা করবেন। পাশাপাশি আমি যেটা চাইবো সেটা হচ্ছে আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, নার্স নেই, আমাদের রোগীরা পর্যাপ্ত পরিমাণে সেবা পায় না। আমি অনেককেই অভিযোগ করতে শুনি যে এখানে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না, ওষুধ পর্যন্ত পাচ্ছে না, একটা স্যালাইন তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। আমি চাইবো যারাই নির্বাচিত হয়ে আসেন, সেক্ষেত্রে নারী নেত্রী আসুক বা পুরুষ নেতা আসুক, যেই আসুন না কেন, অন্তত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে খেয়াল দিবেন। পাশাপাশি আমাদের মোংলা নদীতে একটা ব্রিজ নেই, এখানে যদি হঠাৎ করে কোনো নারী প্রেগনেন্ট হয়ে পড়ে বা অসুস্থতা হয়ে পড়ে, আমরা তাকে খুলনা হসপিটালে নিতে পারি না। খুলনা হসপিটালে নেওয়ার জন্য আমাদের সমস্যা হয়, একটা ব্রিজ থাকলে আমাদের সুযোগ হয়, মানে সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আরেকজনের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে মোংলা তো ধীরে ধীরে এই যেহেতু একটা আন্তর্জাতিক বন্দর এখানে রয়েছে, এখানে মানুষের বসতিও বাড়ছে এবং এখানকার সামাজিক অবস্থারও পরিবর্তন হচ্ছে, সেই হিসেবে এখানকার শিক্ষার মানের কি অবস্থা বা শিক্ষা ক্ষেত্রে আরো কি উন্নয়ন করা প্রয়োজন বলে মনে করছেন, যেটি যারা চেয়ারম্যান নির্বাচিত হবেন তাদের হাত থেকে এইটা সম্ভব? ধন্যবাদ। আমরা শিক্ষাক্ষেত্রে যেটা মোংলায় আমরা দেখছি যে আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। আগে মোংলা উপজেলায় কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমলি সরকার আমলেই আমাদের এখানে 2টা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, মোংলা সরকারি কলেজ এবং টি.এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজ। এবং তার সাথে সাথে আমাদের এখানে স্কুল কলেজ সেই প্রাথমিক থেকে অর্থাৎ সেই কলেজ পর্যন্ত মাদ্রাসা সমস্ত উন্নয়নের একটা ছোঁয়া লেগেছে। এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ইতিমধ্যে যার অবকাঠামো সেটা কার্যক্রম সমাপ্তির পথে, এবং বিশেষ করে শিক্ষার মানও আগের চেয়ে অনেকটা উন্নত দিকে। তা আমরা চাচ্ছি যে আগে আমাদের এই মোংলা উপজেলা যেহেতু আমরা বাংলাদেশের সর্বোচ্চ যে 2য় সামুদ্রিক বন্দরে বসবাস করি, এখানে অনেক সমস্যা রয়েছে। এখানে আমরা 64 জেলার মানুষ এখানে বসবাস করে থাকি। আসলে আমাদের এই শিক্ষাকে আরও উন্নতি মানে যুগোপযোগী করা একান্ত প্রয়োজন।
ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আসবো একজন নারীর কাছে। আপনার কাছে আমি জানতে চাইবো যে উপজেলা নির্বাচনে তো একজন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেন বা সেরকম একটি পদ রয়েছে, তো এই নারীরা কি আসলে নির্বাচিত হওয়ার পর তাদের সামাজিক উন্নয়ন বা কর্মকাণ্ডে কোনো সুযোগ আছে কিনা? তো উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাচনে নারীদের যে নারীদের যে প্রাধান্য, তো নারীদের আমি মনে করি যে উপজেলা চেয়ারম্যান হিসাবে একজন নারীকে প্রাধান্য দেওয়া উচিত, তার কর্মক্ষেত্রে, তার সিদ্ধান্তের ব্যাপারে, তার দায়িত্বের ব্যাপারে, বিভিন্ন সামাজিক ক্ষেত্রে তাকে প্রাধান্য দেওয়া উচিত। এবং নারীদের যেরকম বাল্যবিবাহ রোধ, শিক্ষার ক্ষেত্রে, নারীদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য একজন উপজেলা চেয়ারম্যানকে যথেষ্ট ভূমিকা রাখা দরকার। এবং আমি আরও একটু বিষয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এই এলাকার লবণাক্ত এলাকায় এখানে সুপেয় পানির খুবই অভাব এবং এই অভাবটা বোধ বিশেষ করে নারীরাই করে। তো আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে এমন একজনকে চাইব যে এই এলাকার সামাজিক উন্নয়ন এবং পানির সমস্যা সব মিলিয়ে যেন সে এই উপজেলাকে একটা সুন্দর উপজেলা হিসেবে করতে পারে, যে সুন্দর উপজেলা হিসেবে আখ্যায়িত করতে পারে, এরকম একজন প্রার্থী আমরা আশা করব। ধন্যবাদ আপনাকে। আবারও আমরা একটু দুলাল ভাইয়ের কাছে সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে মোংলা বন্দরকে ঘিরে অনেক নতুন নতুন অনেক কর্মসূচি বা কর্মপরিকল্পনা চলছে, তো এই ক্ষেত্রে যুব সমাজের এখানে তাদের উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের কি ভূমিকা রাখার সুযোগ রয়েছে? এখানে যেহেতু এটা বন্দর কেন্দ্রিক ভাবে, যেহেতু বন্দর হওয়ার কারণে এখানে অনেক ইন্ডাস্ট্রি এখানে বিদ্যমান এবং বর্তমান সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেছে, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে পারমিশন দেওয়া হয়েছে, এতে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তো যদি উপজেলা থেকে উপজেলার চেয়ারম্যান যিনি যোগ্য হবেন তাকে এই ভূমিকা রাখতে হবে যে এখানকার যারা যুব সমাজ আছে, শিক্ষিত যুব সমাজ, তাদেরকে যাতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এলাকা ভিত্তিক হিসাবে যাতে কর্ম পায়, কর্মসংস্থান হয়, এই জন্য তার অনেক ভূমিকা রাখা উচিত। ধন্যবাদ আপনাকে। তো অপলা, আমরা এতক্ষণ শুনছিলাম এখানকার তৃণমূলের মানুষের কথা, উপজেলা নির্বাচন নিয়ে এখানকার মানুষ তাদের ভাবনার কথা জানালেন। এলাকায় যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ, আধুনিক মোংলা গড়ে তোলা, এই সব কিছুই তারা আসলে প্রত্যাশা করছেন আগামীতে যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে নির্বাচনী আলোচনার সর্বশেষ। বাগেরহাটের মংলা উপজেলা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম, জানাচ্ছিলেন সাধারণ মানুষের ভোট ভাবনার খবর। জনপদের সময় আরও থাকছে। পরীক্ষা শুরুর পর ফাঁসের নামে এসএসসির প্রশ্ন ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা, পরীক্ষার্থী অভিভাবকের ক্ষোভ, কঠোর অবস্থানের কথা জানালেন মন্ত্রী। খাদ্যে ভেজাল রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সকালে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ভেজালের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সুষম খাদ্য অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। কেবল নিম্নমানের রেস্তোরাঁই নয়, বেশি লাভের আশায় নামি দামি রেস্তোরাঁতেও খাদ্যে মেশানো হচ্ছে ভেজাল। এ অবস্থায় ভেজাল রোধে সরকারের কঠোর অবস্থানে দেশব্যাপী চলছে অভিযান। প্রতিদিনই জরিমানার সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থাও। রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর, এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদভ্যাস, এটা বন্ধ করতে হবে। ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি এবং সেই কর্তৃপক্ষের সাথে আমাদের এই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ করবার জন্য যে সমস্ত মন্ত্রণালয় সম্পর্কিত সব নিয়েই কিন্তু আমরা এই কর্তৃপক্ষটা করে দিয়েছি। এই সময় সরকার প্রধান নিরাপদ খাদ্য নিশ্চিতে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, আপৎকালীন সময়ে খাদ্য মজুদে সরকার সাইলো ও গুদাম গড়ে তুলছে। কোনো আপৎকালীন সময় আমার কত খাদ্যের প্রয়োজন হতে পারে সেই হিসাব মতো যেন আমি মজুদ রাখতে পারি। নতুন আধুনিক প্রযুক্তি সম্পন্ন সাইলো আমরা করে যাচ্ছি, যেখানে 2-3 বছর পর্যন্ত আমার চাল ভালো থাকবে।
কোনো বন্যা বা কোনো কিছু হলে আমার দেশে আর কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে না। সরকার পুষ্টিকর খাবারে বিশেষ নজর দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। পুষ্টিকর খাদ্যটার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আমাদের ধানের সাথে যেন পুষ্টি সম্পন্ন ধান হয় সেটাও আমরা কিন্তু সংযোগ করে দিচ্ছি, সেভাবে রিসার্চ করে করে করা হচ্ছে। যার ফলে আমি সবাইকে এটুকু বলবো যে ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে শাক সবজিও বেশি করে খেতে হবে, আর মাছ ডিম তো আছেই, যাতে করে খাবারটা সুষম খাদ্য হয়। এর আগে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় বৈঠকের পরও তাবলিগ জামাতের দুপক্ষের দ্বন্দ্বে কাটছে না বিশ্ব ইজতেমা নিয়ে জটিলতা। একসঙ্গে ইজতেমা অনুষ্ঠানে অনিশ্চয়তার কথা বলছেন মাওলানা সাদ অনুসারীরা। তবে বিবাদমান দুপক্ষের উদ্যোগে পূর্ব নির্ধারিত সময় অনুসারে আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি এই 3 দিন একটি পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কে মোনাজাত পরিচালনা করবেন তা চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সহিংসতায় রূপ নেয় গত 1 ডিসেম্বর। সেদিন টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান ও এর আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি এবং মাওলানা জুবাইরের অনুসারীরা। এ নিয়ে সাম্প্রতিক সময়ের মতো রোববার দুদফায় প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার তারিখ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতে যেটি নির্ধারণ করা হয়েছে সেটিই থাকবে। সারা বিশ্বেই তাবলিগ জামাতের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে, আমাদের বাংলাদেশেও সেইখানে থেকে বাদ যায়নি। আমাদের উদ্দেশ্যটা হলো যে সব তাবলিগ জামাত বাংলাদেশে আগের মতো একসঙ্গেই হবে, একই দিন হবে, সেইটাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে সচিবালয়ে দুদফা বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী জানান, পূর্বের সিদ্ধান্ত অনুসারে একই তারিখে ইজতেমা অনুষ্ঠিত হবে, তবে কে পরিচালনা করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। 15, 16, 17 যে তারিখ নির্ধারণ করা হয়েছে এই তারিখেই ইনশাআল্লাহ তাবলিগ জামাতের ইজতেমা হবে। যেহেতু তাবলিগ লোকদের মধ্যে এখনো পূর্ণাঙ্গ ঐক্যমত সৃষ্টি হয় নাই, বা এক জায়গা হইলে আবার একটা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় কিনা হবে বলতে পারি না, যাতে না হয় আগে ভাগেই আমরা একটা প্রিকশন নিছি। বৈঠকের পর মাওলানা সাদের অনুসারীরা জানান, নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একত্রে ইজতেমা অনুষ্ঠান করা সম্ভব নয়। 1 ডিসেম্বরে যে ঘটনা ঘটছে এতে তো আমাদের বিরাট ইমেজ সংকট দেখা দিছে। আমরা আবার অস্তিত্ব সংকটে বহু যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে এরকম রিস্কের ভিতরে আমরা 15 থেকে 17 পর্যন্ত যে তারিখ, আমাদের সাথীরা আসতে রাজি হচ্ছে না। এখন ধর্ম প্রতিমন্ত্রী আমাদেরকে বলছে আপনারা আরো চেষ্টা করেন, সাথীদেরকে আবারও একটু বোঝান, আর আমরা ওনারা বলছি আপনিও একটু দয়া করে চেষ্টা করেন আমাদেরকে আলাদা তারিখ দিয়ে ইজতেমা করাইবার জন্য। ইজতেমায় কে মোনাজাত পরিচালনা করবেন তা নির্ধারণ সহ সার্বিক বিষয়ে আবারও বৈঠকে বসার কথা জানান তারা। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরো থাকছে। নোয়াখালীতে নিখোঁজের 14 ঘন্টা পর হাত পা বাঁধা অবস্থায় এসএসসি পরীক্ষার্থী উদ্ধার। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। প্রশ্ন ফাঁস নয়, কিন্তু পরীক্ষা শুরুর পর 10 মিনিটের মাথায় ফেসবুকে পাওয়া যাচ্ছে চলতি পরীক্ষার প্রশ্নপত্র। আজ বাংলা দ্বিতীয় পত্রে নৈর্ব্যক্তিকের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে একটি চক্র। এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, ক্ষোভও প্রকাশ করেন তারা। তবে এসব বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণে ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। এ যেন প্রশ্ন বেচা কেনার এক অভিনব বাজার, যেখানে প্রশ্ন প্রতি দাম হাঁকানো হচ্ছে 700 থেকে 800 টাকা। এই পেজটি 100% গ্যারান্টি ও চ্যালেঞ্জ দিয়ে ফেসবুকের মাধ্যমে প্রশ্ন ফাঁস করার দাবি করছে। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর 10 মিনিটের মাথায় এই পেজে প্রশ্ন পোস্ট করা হয়। পরীক্ষা শেষে হুবহু মিল পাওয়া যায় পোস্ট করা প্রশ্নের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবক। এটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক। বাচ্চারা মোবাইল নিয়ে থাকতেছে, মোবাইল রাখো না কেন? আমি তো প্রশ্ন দেখতেছি, প্রশ্ন ফাঁস হয়ে দেখতেছি, এটা তো আমি কারোর সাথে কথা বলতেছি না, মোবাইল নিয়েই ব্যস্ত, পড়ার চাইতে বেশি মোবাইল নিয়েই ব্যস্ত। প্রশ্নটা না ফাঁস হয়, কারণ বিভ্রান্ত হয়, এদের মন ছোট হয়ে যায়, এদের তো পড়াশোনার প্রতি এরা আগ্রহটা
হারিয়ে ফেলে। আমরা সবসময় 12 মাসে যারা পড়াশোনা করি, তো এই পড়াশোনার পরে যদি প্রশ্ন তারা পেয়ে থাকে, অন্য কেউ প্রশ্ন পেয়ে থাকে, তাহলে এটা আসলেও কষ্টকর। এদিকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রের বিষয় শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। পরীক্ষার দ্বিতীয় দিন সরেজমিনে দেখা যায় কোনো কোনো কেন্দ্রে এই নির্দেশনা মানতে ঢিলেমি ভাব। কেন্দ্রে 200 গজের মধ্যে সবার প্রবেশ নিষেধ করা হলেও কেন্দ্রের ভেতরেই দেখা যায় অনেককে। এ বিষয়ে কেন্দ্র সচিব বলেন, এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে এমন ঘটনা না এবং ঘটার কথা না। আরও কঠোর হব, যেহেতু বোর্ডের নির্দেশিকা আছে এবং আজকের তথ্যাদি বোর্ড কর্মকর্তাকে আমরা দিয়ে দিচ্ছি। এদিকে সকালে রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী আবারও প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানান। নজরদারি সব জায়গায় আছে, তাতে আমরা বিশ্বাস করি যে প্রশ্ন ফাঁস বা নকল এই জিনিসগুলো আমরা বন্ধ করতে পারবো, কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন সেখানে। এছাড়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণের ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। নদী দখলদারদের তালিকা করে পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই তালিকায় যাদের নাম আসবে তাদের ব্যাংক ঋণ না দেয়া এবং নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছেন আদালত। তুরাগ নদ দখলমুক্ত করার মামলায় উচ্চ আদালত এই রায় দেন। এই রায় যুগান্তকারী উল্লেখ করে তা কার্যকরের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। দখলে দূষণে মরতে বসেছে একসময়ের প্রমত্তা টঙ্গীর তুরাগ নদ। এই নদ দখলকারী 36টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর চিত্র একই রকম। বিভিন্ন সময়ে নদীর অবৈধ দখলমুক্ত করার তৎপরতা দেখা গেলেও উচ্চ আদালত যাকে কানামাছি খেলার সঙ্গে তুলনা করেছেন। জনস্বার্থে তুরাগ নদ দখল নিয়ে করা মামলায় দেশের সব নদ নদীর দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। নদী দখলকারীদের তালিকা তৈরি করে গণমাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এ তালিকায় যাদের নাম আসবে তাদের ব্যাংক ঋণ না দিতে বাংলাদেশ ব্যাংক এবং নির্বাচনের অযোগ্য করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যারা নদী দখল করছেন তাদের একটা তালিকা তৈরি করে পত্রিকায় প্রকাশ করার জন্য, এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না, তাদেরকে অযোগ্য করে বাংলাদেশকে সার্কুলার ইস্যু করতে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ইস্যু করতে নির্দেশ দিয়েছেন। এই নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য। নদ নদী রক্ষায় উচ্চ আদালতের এই রায়কে মাইল ফলক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। এ রায় দ্রুত কার্যকরের দাবিও জানান তারা। যারাই জবরদখল করছে, মোটামুটি একটা চেইন থাকে, হ্যাঁ, এই জবরদখল যারাই করে, তো তাদেরকে উচ্ছেদের জন্য এই ধরনের আইন ছাড়া তো আর কোনো বিকল্প নাই। তো নদীর এখন বাংলাদেশের নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের নদীগুলোকে বাঁচানোটাই এখন দুরূহ হয়ে পড়েছে। তো এই সময় অবশ্যই এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এবারই প্রথম তুরাগ নদকে জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছে আদালত। আর নদ নদী রক্ষায় নদী কমিশনকে দেয়া হয়েছে অভিভাবকের দায়িত্ব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর। প্রতিটি পাড়া মহলায় চলছে নির্বাচনী আলাপ আলোচনা। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন দল মত নির্বিশেষে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। সীমান্তবর্তী এলাকা হিসাবে মাদকের বিরুদ্ধে যিনি চ্যালেঞ্জ হিসাবে নিতে পারে ওই ধরনের একজন আমরা প্রার্থী চাই, যারা আমাদের বিজয়নগরকে সুন্দর মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে পারে। বেকার যুবকদেরকে কাজে লাগায় ওই রকম একজন সুযোগ্য ব্যক্তি চাই আমরা। সৎ এবং ন্যায় বিচারক, যার দ্বারাতে আমরা এই উপজেলাবাসী শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারি। জনগণের সাথে সবসময় যোগাযোগ রাখে এবং রাস্তাঘাট এগুলো যারা করে আমরা এটাই চাই। যে নিয়ে আমরা এই জায়গার মধ্যে উন্নয়ন করতে পারবে সেও আয়োগ, আর শিক্ষিত একজন মানুষ আয়োগ। আবারও উপজেলা নির্বাচনের খবর। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলায় নির্বাচনী আমেজ। প্রতিটি পাড়া মহলায় চলছে নির্বাচনী আলাপ আলোচনা। এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও ভাবনার কথা জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে যোগ দিচ্ছেন উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি চলে যাব তার কাছে।
আমি এখন আছি দেশের সর্বশেষ পূর্বের উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী উপজেলায় আসন্ন যে উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সীমান্তের প্রতিটি জনপদের রাস্তাঘাট চায়ের দোকান কিন্তু এখন নির্বাচনী উপজেলা নির্বাচন প্রসঙ্গ শুধু আলোচনা হচ্ছে। সর্বশেষ এই নির্বাচনের সার্বিক অবস্থা জানতে এখন আমরা কথা বলবো এখানে যারা অতিথি আছেন তাদের সাথে। সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা কোন ধরনের প্রার্থী চান বা আপনাদের চাওয়া পাওয়া কি আছে মনে করেন? ধন্যবাদ সময় টিভিকে। আমরা একটা নতুন নবগঠিত উপজেলা, তো আমাদের এই উপজেলা আমরা এই ধরনের প্রতিনিধি চাই যিনি হবেন শিক্ষিত, বিজ্ঞান মনস্ক, প্রগতিশীল এবং আধুনিক একজন প্রতিনিধি। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইস্তেহার ছিল গ্রাম হবে শহর, তো এই গ্রাম হবে শহর যদি এই পরিস্থিতিতে আমরা যাই তাহলে আমাদের শিক্ষাকে আরো আধুনিকীকরণ করতে হবে এবং আমরা সেই ধরনের একজন শিক্ষিত, মেধাবী, চিন্তাশীল উপজেলা চেয়ারম্যান চাই যিনি আমাদের বিজয়নগরের শিক্ষাকে আরো ত্বরান্বিত করতে পারবেন। বিশেষ করে আমাদের শিক্ষা সেক্টরে মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো অবহেলিত বলা যায়। আমাদের জাতীয়করণ বিষয়গুলো আছে যে আমাদের স্কুল কলেজগুলো জাতীয়করণ হোক এবং সরকারি প্রতিষ্ঠান হলে শিক্ষার মান আরো বাড়বে। আর সর্বোপরি আমরা সবাই এমপি মহোদয়ের দিকে দৃষ্টি থাকে। আপনাকে আমরা একটু জানতে চাবো যে এখন তো মানে এই যে বিজয়নগর উপজেলা তো এখনো শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে বা এখানে একটা মাদকের বিরাট একটা প্রভাব আছে, যে 10টা ইউনিয়ন আছে প্রত্যেকটি ইউনিয়নে সীমান্তবর্তী, সেই মাদকের প্রভাব থেকে দূর করার জন্য কি ধরনের প্রার্থী চান আপনারা আগামীতে? ধন্যবাদ সময় টিভিকে। আমরা সামনে যে উপজেলা নির্বাচনে যে প্রার্থী আসবে, বিজয়নগর উপজেলা 10টা ইউনিয়নই আপনার সীমান্তবর্তী এই উপজেলা, এখানে মাদকের একটা পুরো বিজয়নগরী ছড়াছড়ি আছে। আমরা চাই আগামীতে এই যে উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যারাই প্রার্থী আসুক তারা মানে মাদকের বিরুদ্ধে থাকে এবং তারা যদি মাদক সেবন করে এই ধরনের লোকদেরকে আমরা প্রার্থী চাই না। এবং যারা নির্বাচিত হয়ে আসবে আমরা চাই সাধারণ মানুষ যেন তাদের সাথে কথাবার্তা বলতে পারে এবং মাদকের বিরুদ্ধে তারা যেন সোচ্চার থাকে। আমরা একটু আসছি যে উপজেলা তো নারী শিক্ষার দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো নারীরা সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন ধরনের প্রার্থী চান আপনারা? ধন্যবাদ। আমরা এই ধরনের প্রার্থী চাই যে মনে করেন যে আমাদের নারী উন্নয়নমূলক দেশ, আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের শিক্ষামন্ত্রী নারী, আমাদের স্পিকার নারী, আমাদের এই বিজয়নগর উপজেলার ইউনু মহোদয় নারী। সামনে যে নির্বাচন আসতেছে উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা, তারপর পুরুষ, তারপর চেয়ারম্যান, ওরা যাতে নারীদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, সেলাই প্রশিক্ষণ, তারপর দাত্রী প্রশিক্ষণ, পার্লারের প্রশিক্ষণ, হাঁস মুরগির প্রশিক্ষণ, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে নারীদেরকে এগিয়ে নিয়ে যায়। এটা আমাদের মানে সবার পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে, উপজেলার পক্ষ থেকে আমাদের সবার দাবি থাকবে যে আমরা এরকম প্রার্থী চাই যাতে নারীরা মানে এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। কারণ নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে শিক্ষিত একটি মা দাও, আমরা শিক্ষিত একটি জাতি দেব। নারী যদি এগিয়ে যায় আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের সবকিছু এগিয়ে যাবে। তা আমরা যত ধরনের অবকাঠামো আছে যাতে শিক্ষার দিক থেকে শুরু করে সকল ধরনের উন্নয়ন মেয়েরা জানতে পারে, মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে, নারী উন্নয়ন ফোরাম এই ধরনের সবকিছু আমরা মানে চাই। আমরা একটু আবার আসছি আপনার কাছে, এই যে বিজয়নগর তো পিছিয়ে পড়া জায়গা, এখানে অবকাঠামোর একটা বিষয় আছে, সেই অবকাঠামোর জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী যারা হবেন তাদের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? অবশ্যই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সময় টিভিকে। কারণ আমাদের বিজয়নগর উপজেলা একটা নবগঠিত উপজেলা, এখানে উন্নয়ন করার মতো যথেষ্ট সুযোগ আছে। রাস্তাঘাট, এখানে স্কুল কলেজ মাদ্রাসা সবকিছুই টোটালি বিষয়টা উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাটের যে বিষয়টা আমাদের এলাকা যেখানে আমরা আছে নিউজ করতেছি, কালীসীমা চান্দুরার সাথে একটা কানেক্টিভিটি আছে, আপনার চান্দুরা বাজারের সাথে বদলতে একটা ব্রিজের দরকার এবং চান্দুরা ঢাকা সিলেট মহাসড়ক চান্দুরা তিতাস নদীর পাড় দিয়ে রাস্তার দরকার, এদিকে কালীসীমা গ্রামের রাস্তার দরকার, এদিকে অনেক অঞ্চলে আছে রাস্তা, কাঁচা রাস্তা, এগুলো পাকা করা খুব জরুরি দরকার। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমাদের উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা। এবং তারা আমরা একটু আপনার কাছে আসছি যে বিজয়নগর উপজেলা যে ফল সমৃদ্ধ একটা এলাকা, এখানে যে 10টি ইউনিয়ন আছে প্রত্যেকটি এলাকায় ফল এবং সবজির জন্য বিখ্যাত মনে করি। তো এখানে মানে কি যে যারা চেয়ারম্যান বা উপজেলা ভাইস চেয়ারম্যান হবেন তারা কি ভূমিকা রাখতে পারেন? আপনি অবশ্যই একটা ভালো বিষয় আনছেন, কারণ আমাদের এই বিজয়নগর উপজেলা আসলে কৃষি নির্ভর একটা উপজেলা, এখনো বড় ভারী শিল্প এখানে বিকশিত হওয়ার সুযোগ হয় নাই। তো ফুললি এগ্রিকালচারের বিকাশের জন্য ফলজ বৃক্ষের সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ করা যেতে পারে। এইসব বিষয়গুলো যদি আমাদের একজন শিক্ষিত মেধাবী উপজেলা চেয়ারম্যান হয়, উনি বিষয়গুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। আর আরেকটা বিষয় এখানে আমাদের আরেকটা জিনিস করা যেতে পারে, এগ্রো ইকোনমিক জোন
যেটা কৃষি শিল্প ভিত্তিক যে পর্যটন শিল্প, এটার বিকাশও করা যেতে পারে। আর আপনি জানেন আমাদের যে বিজয়নগরের একমাত্র ঢোকার যে রাস্তাটা, আমাদের একান্ত প্রচেষ্টায় যে শেখ হাসিনা সড়কটা, এটা একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই এখনো তো শিক্ষার দিক দিয়ে বিজয়নগরে অনেকটা পিছিয়ে আছে। শিক্ষার হার বাড়ানোর জন্য উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যারা প্রার্থী হবেন তারা কি ভূমিকা রাখতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে আমরা যে প্রার্থী চাই তারা যদি শিক্ষিত হয় তাহলে মনে করেন আমাদের এই উপজেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। শিক্ষার দিক দিয়ে মনে করেন যে আমরা যে পিছিয়ে আছি, যদি তারা শিক্ষার গুণাগুণ মানটা জানতে পারে, তারা যদি শিক্ষিত হয় তাহলে মনে করেন আমাদের এই উপজেলাটা আরো এগিয়ে যাবে, তা নারীরাও এগিয়ে যাবে। নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে তারা জানবে। তারা যদি না জানে নারীদের কি কি কাজ করলে মানে নারীরা এগিয়ে যাবে, তারা যদি এই সম্পর্কে অবগত না থাকে তাহলে মানে আমাদের উন্নয়ন হবে না। তো আমরা এরকম প্রার্থী চাই, এরকম চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান চাই, যারা নারীদেরকে মনে করেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সবগুলি মানে দেশের যত উন্নয়নমূলক কাজ আছে নারীদের সবকিছু সম্পর্কে যেন তারা অবগত থাকে, এরকম প্রার্থী আমরা চাই। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি অল্প সময়ের মধ্যে, যে এই যে সামনে যে নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের কাছে আপনাদের লোকজনের কোনো প্রত্যাশা আছে কিনা? তাদের কাছে আমাদের প্রত্যাশা এটাই, তারা যেন মাদক বিরোধী থাকে এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকে, এবং ইয়ের পর যেন জনগণকে নিয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠান কর্মসূচি করে এবং জনগণকে নিয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখে। আমরা যে শুনছিলাম যে এখানে যারা আছে এই এলাকার নাগরিক, তারা বলছিলেন কি ধরনের তারা প্রার্থী চান আগামীতে যে যারা প্রার্থী হবেন তাদের কাছে তাদের এই প্রত্যাশা। কারণ এখানকার যে 10টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়ন এলাকায় তাদের ভাষায় যে যারা যেমনটি বলছিলেন যে অনুন্নত শিক্ষা দীক্ষা দিক দিয়ে এখনো পিছিয়ে আছে। তো আমরাও প্রত্যাশা করবো যে আগামীতে যারা প্রার্থী হবেন, যারা নির্বাচিত প্রার্থী হবেন, তারা যাতে জনগণের ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা করে এখানে শেষ করেছি। ফিরে যাচ্ছি অপলার কাছে। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভোট ভাবনার খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। কিশোরগঞ্জ এক আসনের পুনর্নির্বাচনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন সৈয়দা ডক্টর জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাই শেষে রোববার সকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার মুর্শেদ চৌধুরী। একই সঙ্গে গণতন্ত্র পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। গত 30 ডিসেম্বরের নির্বাচনে আসনটিতে জয় পান সৈয়দ আশরাফুল ইসলাম। তবে শপথ গ্রহণের আগেই গত 3রা জানুয়ারি তার মৃত্যুতে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 28শে ফেব্রুয়ারি পুনর্নির্বাচনের ভোট গ্রহণ হবে। নোয়াখালীতে নিখোঁজের 14 ঘণ্টা পর হাত পা বাঁধা অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। সকালে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে যায় এসএসসি পরীক্ষার্থী নূর মাওলা বাদশাহ। এরপর থেকে নিখোঁজ ছিল সে। আজ সকালে বাড়ির পাশের একটি খাল পাড়ে হাত পা বাঁধা অবস্থায় বাদশাহকে উদ্ধার করেন স্বজনরা। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথম ধাপে 87 উপজেলায় নির্বাচন 10 মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11 ফেব্রুয়ারি। নির্বাচনী কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ইসির। বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ হলেও দুপক্ষের বিরুদ্ধে এখনো সিদ্ধান্ত হয়নি কে করবেন পরিচালনা। নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি সাতপন্থীদের। এবং খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।